কৃষ্ণাগিরি নামের এক আজব গ্রাম, যেখানে বিকাল ৩টা বাজতেই নেমে আসে রাতের কালো ছায়া। কালো ছায়ার আড়ালে নিখোঁজ হতে থাকে গ্রামের সাধারণ মেয়েরা। নেই কোনো লাশ, নেই কোনো প্রমাণ, শুধু আতঙ্ক আর একটাই প্রশ্ন, তারা কোথায় যাচ্ছে? এই রহস্যের খোঁজে নামে গ্রামের এক সাধারণ ডাকপিয়ন অভিনয়া। কিন্তু সত্যের তদন্তে সে নিজেই ফেসে যায় এক ঘূর্ণিপাকে, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। এক রাতে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয় এক কালো অন্ধকার ঘরে, যেখানে বাতাস পর্যন্ত নিঃশব্দ। তার সামনে বসে থাকে এক কালো মুখোশধারী, যে ঠান্ডা কণ্ঠে বলে, তুমি সব জানো অভিনয়া, এবার তোমার হিসাবের পালা। তবে এই হিসাবের রেশ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অভিনয়া কোনো দিন দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট আর প্রতিটা পর্বে রহস্যে মোড়ানো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব অন্য ধাঁচের এক মুভি, যার নাম কা, আর এর অর্থ আত্মা। এটা নিশ্চিত যে এই গল্পের শেষটা আপনার অনুমানের বাইরে। অন্ধকার এক রুমে দুইটা কালো মুখোশধারী লোক একটা টেবিল আর দুইটা চেয়ার নিয়ে বসায়। চেয়ারের পায়ে লোহা পুঁতে মাটির সাথে একদম শক্ত করে এঁটে দেয়। পাশের রুমের জানালা থেকে হলুদ আলো ঘুরতে দেখা যায়। টেবিলের উপরে বেশ অদ্ভুত এক যন্ত্র রাখা। হঠাৎ কালো মুখোশধারী একটা লোক রুমে ঢুকে টেবিলে দুইটা খাম দেয়। লোক দুইটা খাম খুলতেই দেখে একটা খামে অভিনয়া বাসুদেবের নাম লেখা আর অপর খামে লেখা রাধা। লোকটা অর্ডার দেয়, যেভাবে পারো এই দুইজনকে এখানে ধরে নিয়ে আসো। লোক দুটো চলে যেতেই রহস্যময় সেই লোক অদ্ভুত দেখতে চরকির মতো মেশিনে হাত বোলায়। ঝড়ো হাওয়া বইছে। পাশেই একটা লেটার বক্স। একটা লোক হাঁপাতে হাঁপাতে সেই লেটার বক্সের কাছে এসে দাঁড়ায়। এদিকে সেই মুখোশধারী রহস্যময় লোকটা সেই দুজনের আসার অপেক্ষা করছে। এদিকে অপর লোকটা লেটার বক্সের পাশে বসে হাঁপাচ্ছে, তার সারা মুখে রক্ত। রহস্যময় সেই লোকটা বলে, এই জীবনে আমরা ভালো করি অথবা খারাপ, সকল কর্মফলে আমাদের পিছু করে বেড়ায়। কালো মুখোশ পরা সেই দুই লোক লোকটাকে ধরতে আসলে লোকটা তাদেরকে ইচ্ছা মতো মারতে থাকে। আচমকা একজন তার মাথায় বড় একটা পাথর দিয়ে জোরে বাড়ি মারতেই লোকটা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। একটা মেয়ে সেখানে দৌড়ে আসতেই দেখে সেই দুই লোক কাউকে বস্তায় বন্দি করে নিয়ে যাচ্ছে। একজন মেয়েটাকে দেখতেই সেই মেয়েটা দৌড়ে পালায়। তখন এক মুখোশধারী মেয়েটার পিছু করে। বস্তাটা টেনে অন্ধকার সেই রুমে এনে রেখে দরজা বন্ধ করে চলে যায়। পুরনো তেলেগু এক গান শুনতে শুনতে বস্তায় বন্দি লোক মানে অভিনয়ার জ্ঞান ফিরে আসে। কোন রকমে বস্তার বাঁধন খুলে হাতটা বাইরে রাখতেই সে আজব কিছু প্রতিধ্বনি শুনতে পায়। কোন রকমে হামাগুড়ি দিয়ে বস্তা থেকে বের হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দেখে উপরে চারকোনা জায়গা থেকে আলো আসছে। সারা ঘর অন্ধকার। সামনে কাঠের এক দরজা দেখে অভিনয়া শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, কেউ কি আছো? দরজা খোলো। ওপাশ থেকে কোনো শব্দ না পেয়ে কোনো মতে ঢুলতে ঢুলতে টেবিলে বসতেই জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথেই সেই অদ্ভুত চরকির মতো জিনিসটা ঘুরতে ঘুরতে চারিপাশ সাদা হয়ে যায়। কালো মুখোশ মাথায় হ্যাট পরা এক লোক এসে টেবিলে জোরে বাড়ি দিতেই অভিনয়ার জ্ঞান ফিরে আসে। সামনে অদ্ভুত পোশাকের এই লোকগুলোকে দেখে অভিনয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কারা আর আমি কোথায়? তখনই বাইরে থেকে পুরোনো দিনের গান বাজলে মুখোশ পরা লোকটা শয়তানের মতো হেসে বলে, আমি হলাম অন্ধকার, যে তোমাকে গিলে খাবো, আর এটা হলো হাইলি কনফিডেন্সিয়াল ইন্টারোগেশন সেল, আর এখানে প্রশ্ন আমি করব, উত্তর দিবে তুমি। তবে সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? তুমি নিজের পরিচয় তো দূরের কথা, নিজের নামটাও মনে করতে পারবে না। অভিনয়ের মাথায় প্রচন্ড ব্যথা করে ওঠে। সে আসলে কিছুই মনে করতে পারে না। লোকটা গম্ভীর কণ্ঠে বলে, তোমার নাম অভিনয়া বাসুদেব আর আমার নাম সিনিয়র অফিসার। অভিনয়া রেগে বলে, তোমরা কারা আর আমার কাছে কি চাও? লোকটা বলে, আমাদের কিছু প্রশ্নের উত্তর লাগবে, তুমি সেই উত্তরগুলো বলতেই আমরা তোমাকে ছেড়ে দিব। অভিনয়া রেগে বলে, আমি নিজের নামটাই মনে করতে পারছি না, তাহলে আমি আর কি বা উত্তর দিব? লোকটা বলে, সব সমস্যার সমাধান থাকে, আর তোমার সমস্যার সমাধান হলো এই চরকি। এটা কোনো সাধারণ চরকি না, বরং একটা অ্যাডভান্স হিপনোটিজম মেশিন। এর চাকা ঘুরতেই তোমার অবচেতন মন যে
জেগে উঠবে। আমি তখন তোমার মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি খুঁড়ে খুঁড়ে ছিনিয়ে আনবো। সহজ ভাষায় বলতে গেলে তোমার শুধু সেই কথাই মনে পড়বে যেটা আমি তোমাকে জিজ্ঞেস করব। অভিনয়ার রাগের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে বলে, যা জানার জলদি জেনে নাও। আমি এই ঘুটঘুটে অন্ধকার রুমে থাকতে পারবো না। লোকটা এবার রেগে তেড়ে উঠে জিজ্ঞেস করে, 1979 সালের 22শে এপ্রিল তুমি আবিদ শেখ নামের একজনের চিঠি খুলে পড়েছিলে। সেই চিঠিতে কি লেখা ছিল? সাথে সাথে ঘড়িটা ঘুরতে শুরু করে। অভিনয়ের সেদিকে তাকাতেই তার অবচেতন মন তাকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা। সে 13/786 এই ঠিকানায় আবিদ শেখের বাসায় চিঠি বিলি করতে আসে। চিঠিটা দিতে গিয়েও কি যেন মনে করে বাসায় নিয়ে এসে খুবই সাবধানে খুলে পড়া শুরু করে। অভিনয় খুব ভালো করে দেখেও কিছুই বুঝতে পারে না, কারণ চিঠিটা উর্দুতে লেখা ছিল। লোকটা হঠাৎ বলে, ঠিক আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। দেখা যায় অভিনয়ের সামনে খাবার আর পানির গ্লাস রাখা। লোকটা বলে, চিঠিতে কি লেখা ছিল সেটা না হয় আমরা পরে পড়বো, তুমি আগে এটা বলো, মানুষের চিঠি পড়ার এই বদ অভ্যাস তুমি কোথায় পেলে? তোমার বাবা আর মাকে? আর তুমি কোথা থেকে এসেছো? ঠান্ডা মাথায় সব ভেবে আমাকে বলো। বলেই অভিনয়ার মাথায় গ্লাসের পানিটুকু ঢেলে দেয়। অভিনয়া সব মনে করে বলে, আমি একজন অনাথ। বোঝার জ্ঞান হওয়ার পর থেকেই এই আশ্রমে আমার ঘর। আশ্রমের সবার সাথে তেমন একটা মিশতাম না, সব সময় একাই থাকতাম। সব সময় এই চিন্তাই আমাকে ভাবাতো যে আমার মা আর বাবা কোথায়। একদিন ডাক পিয়ন চিঠি বিলি করে বের হওয়ার সময় কিছু চিঠি পড়ে যায়। আমি সব চিঠি উঠিয়ে দিতেই সে চলে যায়। একটা চিঠি মাটিতে পড়া দেখে তাকে দেওয়ার আগেই সে চলে যায়। জন্মের পর থেকে আমি কখনোই জানতাম না যে বাবা আর মায়ের ভালোবাসা কি হয়, কিন্তু ওই চিঠি আমাকে মায়ের ভালোবাসার অনুভব দিয়েছিল। একজন মা তার ছেলেকে চিঠিটা লিখেছিল। সেই চিঠি পড়ার পরেই যেন আমি মায়ের ভালোবাসা কি তা বুঝতে পারি। এরপর থেকেই আমার মানুষের চিঠি পড়ার বদ অভ্যাস হয়ে যায়। ডাক পিয়ন থেকে লুকিয়ে চিঠি নিয়ে পড়তে থাকি। এক একটা চিঠি হয়ে যায় আমার জন্য এক একটা সম্পর্ক। আশ্রমের ওয়ার্ডেন গুরু তার স্ত্রী চিঠিতে পড়ে তার মেয়ে বুজ্জি সবসময় বাবার কথা জিজ্ঞেস করে। তার স্ত্রী বলে, আশা করি তুমি বুজ্জির চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা কামিয়েছ। গুরু তার জমানো টাকাগুলো ড্রয়ারে রেখে দেয়। তখনই অভিনয় এসে জিজ্ঞেস করে, আমার বাবা আর মাকে? গুরু বলে, তোমার বাবা বা মা কেউ নেই। অভিনয়া তবুও তার বাবা মায়ের বিষয়ে জানার জন্য জেদ করলে গুরু রেগে তাকে বের করে দেয়। গুরুর হাতে চিঠি দেখে অভিনয়ার লোভ হয় যে সে ওই চিঠি পড়বে। তাই পরের দিন গুরু গোসল করতে যেতেই সে ড্রয়ার খুলে সেই চিঠি বের করে পড়তে থাকে। তখনই গুরু এসে এসব দেখে প্রচন্ড রেগে তাকে মারতে মারতে বলে, এই আশ্রম ছিল এজন্যই তোর থাকার একটা জায়গা হয়েছে। লজ্জা করেনি যে তুই আর একজনের চিঠি পড়িস? তোর মতো বাজে ছেলেকে তোর বাবা মা চাইনি বলেই তোকে ফেলে দিয়েছিল। গুরুর এমন কথায় অভিনয়ের প্রচুর রাগ হয়। তাই গুরুর উপর রাগ করে ড্রয়ার থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায়। এসব শুনে লোকটা রেগে বলে, তোমার ওই চুরির কারণে একটা মেয়ে তার জীবন হারিয়েছে। সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে গুরুর মেয়ে বুজ্জি মারা যায়। এই খবর পেয়ে গুরু কান্নায় ভেঙে পড়ে। এসব শুনে অভিনয় বলে, এতে আমার কোনো দোষী ছিল না। লোকটা বলে, তুমি জেনে বুঝে করো বা অজান্তে, তোমার জন্য একটা জান গেছে, তাই তুমি অপরাধী। আজকের জন্য এটুকুই। বলেই দরজা খুলতেই তীব্র আলোয় অভিনয়ের চোখ ঝলসে যায়। সে আবারও আগের মতো একাই থেকে যায়। হঠাৎ সে অনুভব করে তাকে যে বেল দিয়ে চেয়ারের সাথে বাঁধা হয়েছিল সেটা খুলে গেছে। তাই দ্রুত উঠে দরজায় জোরে জোরে বাড়ি দেয়, লাথি দেয়। তবুও কেউ দরজা খোলে না। টেবিলের কাছে আসতেই ভাতের থালায় হাত পড়তেই রেগে সেই থালা উপরের ফাঁকা অংশ থেকে ছুঁড়ে মারে। হঠাৎ পাশের রুম থেকে একটা মেয়ের কণ্ঠ শুনে জোরে জোরে ডেকে জিজ্ঞেস করে, পাশের রুমে কি কেউ আছেন? মেয়েটা কিছু বলার আগেই জ্ঞান হারায়। দেখা যায় এটাই সেই রাধা যাকে অভিনয়ের সাথে তুলে আনা হয়েছিল। অভিনয়ের চোখ বুজে খুলতেই দেখে এক বৃদ্ধ মহিলা ডক্টরকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ডক্টর বলে, মনে হচ্ছে ও ঠিক মতো খায়নি আর ঘুমায়নি। অভিনয়া কোনো মতে জিজ্ঞেস করে, কে তুমি? বলে আবার চোখ মেলতেই শোনে সেই মহিলাটা বলছে, তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব তোমাকে খেতে দেওয়া, তাই আমি সেটাই করব। গল্প চলে আসে গুরুর বাসায়। তার মেয়েটাকে চা দিতেই গুরু বলে, তুমি তো গর্ভবতী, এই অবস্থায় কাজ করার কি দরকার? মেয়েটা হাসি মুখে চলে গেলে দেখা যায় বুজ্জির ছবির পাশেই মেয়েটার বড়বেলার ছবি। তাহলে কি বুজ্জি সেদিন মারা যায়নি? এদিকে সেই রহস্যময় লোকটা এসে অভিনয়কে ডাকতেই অভিনয়া কেঁপে ঘুম থেকে উঠে আশেপাশে অবাক হয়ে তাকিয়ে বলে, সেই বৃদ্ধ মহিলাটা কোথায়? দুইজন এই রুমে এসেছিল। একটা বৃদ্ধ মহিলা আমার খুব যত্ন নিচ্ছিল, সে কোথায়? লোকটা গম্ভীর কণ্ঠে বলে, আমি আবারও বলছি, এখানে প্রশ্ন করব আমি, আর উত্তর তুমি দিবে। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর
দিব না। অভিনয়া বলে, তুমি আমাকে ওই মহিলার কথা না বললে আমিও কোনো উত্তর দিব না। লোকটার সাথে সাথেই সেই ঘড়ি চালিয়ে বলে, তুমি কৃষ্ণাগিরি কিভাবে গেলে আর ওখানে গিয়ে কি করেছো? অভিনয়া বলে, আশ্রম থেকে পালিয়ে আসার পর আমি ভিন্ন ভিন্ন গ্রামে গিয়ে ভিন্ন ভিন্ন কাজ করে জীবন কাটিয়েছি, কিন্তু যেখানেই যাই না কেন মানুষের চিঠি পড়ার বদ অভ্যাস ছাড়তে পারিনি। এভাবেই গ্রাম বদলাতে বদলাতে পরিচয় হয় শুভ্র নামের এক লোকের সাথে, যে আমাকে অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যানের জব পাইয়ে দিবে বলে কথা দেয়। তার কথা মতো আমার পোষা কুকুর রামুর সাথে পৌঁছে যায় কৃষ্ণাগিরি গ্রামে। অভিনয়া গ্রামে ঢুকতেই দেখে এখানে সবাই মিলে মিশে হাসি আনন্দে আছে। এক বৃদ্ধ মহিলা হাতে হলুদ রঙের লাঠি নিয়ে এক মেয়ের ভবিষ্যৎবাণী করছে। একটা বয়স্ক লোক মূর্তি করতে করতে বলে, একটু পরেই 3টা বাজবে, তাড়াতাড়ি সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে দাও। ঘড়িতে 3টা বাজতেই পাহাড়ে ঘেরা এই গ্রামের আকাশে সূর্য নেমে যায় আর পুরো গ্রাম অন্ধকারে ঢেকে যায়। সবাই বাসার সামনের পোলে আগুন জ্বালিয়ে দেয়। আজব এই গ্রাম, এদের কর্মব্যস্ততা দেখে অভিনয়ার কেন যেন মনে হয় এতদিন যে পরিবারের ভালোবাসা সে খুঁজে আসছিল সেটা সে এই গ্রামেই পাবে। তখনই তার নজর পড়ে পুতুলের দোকানের এক জোড়া মায়াবী চোখের দিকে, কিন্তু মেয়েটার চেহারা দেখার আগেই সে চলে যায়। ভোরের আলো তখনও ফোটেনি। একটা মেয়ে ফুলের ডালা হাতে চুপি চুপি বাসা থেকে বের হয়ে বনের পথে হাঁটতে থাকে। হঠাৎ তার মনে হয় কে যেন তার পিছু করছে। সামনে কিছু শব্দ পেয়ে সেদিকে তাকাতেই কি যেন দেখে ভয়ে আঁতকে ওঠে। তার হাত থেকে পূজার পাত্রটা ছিটকে পড়ে। এরপর আর কিছুই দেখা যায় না। পরের দিন সকাল হতেই অভিনয়া এক দোকানে এসে জিজ্ঞেস করে, এই গ্রামটা এত অদ্ভুত কেন? 3টা বাজলে এখানে অন্ধকার হয়ে যায় কেন? লোকটা বলে, আসলে আমাদের গ্রামের চারিপাশ পাহাড়ে ঘেরা। 3টা বাজতেই সূর্য পাহাড়ের পেছনে লুকিয়ে যায় আর পাহাড়ের ছায়া পড়ে গ্রামটা অন্ধকার হয়ে যায়। অভিনয়া জিজ্ঞেস করে, তা এখানে থাকার মতো একটা রুম পাওয়া যাবে? দোকানদার বলে, হ্যাঁ, আমার ভাইয়ের বাসাটা ফাঁকা পড়ে আছে। এদিকে শুভ্র এক দোকানে এসে বলে, চিঠি বিলি করতে গিয়ে এই গ্রামের সবার চিঠি আমাকেই পড়ে শোনাতে হয়। দোকানদার বলে, খবরটা কি শুনেছো? গ্রাম থেকে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। শুভ্র বলে, হ্যাঁ, ভিয়েনাকানের মেয়েটাও গায়েব হয়ে গেছে। আমার তো মনে হয় এসবের পেছনে ওই লালা গুন্ডা আছে। গ্রামের সব খারাপ কাজ তো ওই লালাই করে। দোকানদার ভয়ে তাকে চুপ করিয়ে দেয়। তখনই এক সুফি বাবা এসে গজল গাইতে শুরু করে। এদিকে নতুন চাকরিতে জয়েনের খুশিতে অভিনয়া ইউনিফর্ম পরে রেডি হয়ে সাইকেলে তার রামুকে নিয়ে পোস্ট অফিসের দিকে রওনা হয়। অফিসের ভিতরে কাউকে না দেখে শুভ্রকে ডাকতে থাকে। ভিতর থেকে একটা মেয়ে বলে, শুভ্র এখনো আসেনি, আপনি অফিসে বসে অপেক্ষা করেন। এত সুন্দর সাজানো গোছানো পোস্ট অফিস দেখে অভিনয়ার বেশ ভালোই লাগে। অভিনয়া বসে বসে কি করবে বুঝতে না পেরে নিজের সার্টিফিকেট পড়তে শুরু করে। সামনে রাখা চিঠিগুলোর দিকে নজর পড়তেই সার্টিফিকেট রেখেই সেদিকে দৌড় দেয়। দমকা বাতাসে সার্টিফিকেট উড়ে ভেতরে যেতেই অভিনয়া সেটা নিতে গেলে দেখে তার সার্টিফিকেট গতকালের মায়াবী চোখের সেই মেয়েটার কাছে। মেয়েটার সার্টিফিকেট পড়ে ইশারায় বলে, ভালোই তো নম্বর পেয়েছো। তখনই ভেতর থেকে সাতিয়া ভামা বলে ডাকতেই মেয়েটা চলে যায়। অভিনয়া মুগ্ধ হয়ে শুধু তাকেই দেখতে থাকে। শুভ্র তখন পোস্ট অফিসের বাইরে আসলে এক লোক রেগে বলে, শুধু শুধু এই লোকের নাম লেট রাঙ্গারাও হয়নি, বিয়ের দাওয়াত পাঠিয়েছে 2 মাস আগে আর এখন সে কার্ড দিচ্ছে। মেয়েটার বিয়ে হয়ে এতদিনে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এসব শুনে রাঙ্গারাওয়ের তো হ্যাবি মাথা গরম। শুভ্র ভিতরে আসতেই বলে, ওই ব্যাগ থেকে সব চিঠি বের করে আজই ডেলিভারি করবে। তা এই ছেলেটাকে? অভিনয়া বলে, আমার নাম অভিনয়া বাসুদেব। আপনি রাজি থাকলে শুভ্র ভাইয়ের সাথে পোস্টম্যানের চাকরি করতে চাই, তাহলে পুরো গ্রামে দ্রুত চিঠি পৌঁছে যাবে। ফলে গ্রামের মানুষেরা আপনাকে আর লেট রাঙ্গারাও বলবে না, আপনাকে আপনার আসল নাম ভাসাল্লাপুটি রাঙ্গারাও বলবে। রাঙ্গারাও খুশি হয়ে বলে, বাহ, অনেকদিন পরে নিজের আসল নামটা শুনলাম। কিন্তু এভাবে তো চাকরি হয় না, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। রাঙ্গারাওয়ের স্ত্রী ভেতর থেকে ডাক দিতেই রাঙ্গারাও রেগে শুভ্রকে বলে, এই জন্যই বাসায় থেকে কাজ করতে হয় না। শুভ্র বলে, তা তো বুঝলাম, তা অভিনয় আর কি করব? রাঙ্গারাও বলে, যা খুশি করো। অভিনয়া বলে, তাহলে আমি আজ থেকে কাজ শুরু করে দিলাম। রাঙ্গারাও বলে, মনে রাখবে তোমার চাকরি কিন্তু পার্মানেন্ট না, আর শুভ্র যদি ডেলিভারি করতে দেরি হয় তাহলে কিন্তু দুজনেরই খবর আছে। চাকরির প্রথম দিনে এত চিঠি পেয়ে অভিনয়া অনেক খুশি হয়ে যায়। যত যাই হোক, এটা তার ড্রিম জব বলে কথা। খুশি মনে পুরো গ্রামে চিঠি বিলিয়ে বেড়ায়। কারো
রাঙ্গারাও চিঠি তো নিজেই পড়ে দেয়। পুরো গ্রামকে অনাথ অভিনয়া তার পরিবার বানিয়ে ফেলে। সাত্তিয়ার সাথেও মাঝে মাঝে দেখা হলে লাজুক হাসি দেয়, তো কখনো তার পিছু করে, কখনো কোনো দোকানে, কখনো গৃহিণীদের আড্ডায়। সব জায়গায় অভিনয়াকেই পাওয়া যায়। একদিন এক বাবার লেখা চিঠিতে দেখে সে লিখেছে, খুব জলদি যৌতুকের টাকা পাঠিয়ে দিব। এই বাবা আর মেয়েকে নিজের পরিবার ভেবে সেটা ছিঁড়ে মেয়েটার শ্বশুরকে উদ্দেশ্য করে নতুন চিঠি লেখে যে আপনার সাহস হয় কিভাবে যৌতুক চাচ্ছেন? আপনার ছেলের বউ, তাকে তো আপনার বাড়ির মেয়ের মতো আদরে রাখবেন, এরপরও যৌতুকের জন্য মেয়েকে বিরক্ত করলে আপনার ছেলের হাত আমি ভেঙে দিব। নিচে কার নাম লিখবে সেটা ভাবতেই তার মনে পড়ে সুব্বুর কথা, যে বলেছিল ভুলেও 69 নম্বর বাড়ির ওখানে যাবি না, ওখানে গুন্ডা লালা থাকে, একবার কেউ ওই বাড়ির পথ মারালে তাকে আর পাওয়া যায় না, তাই তুমিও সাবধান থাকবে। অভিনয়ের নিচে লালার নামটাই লিখে দেয়। এভাবে আড়াল থেকে সে সবার সমস্যার সমাধান করতে থাকে। অভিনয়া থানায় চিঠি বিলাতে আসলে ইন্সপেক্টরকে ফোনে কারোর সাথে গ্রামের মিসিং হওয়া মেয়েদের বিষয়ে কথা বলতে শোনে। তখনই দুইজন বাবা আর মা এসে কান্না করতে করতে বলে, আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না, গতকাল সকালে বের হয়েছিল, এখনো ফেরেনি। অভিনয়া চিঠি দিয়ে ফেরার সময় বিষয়টা ভালো করে খেয়াল করে। কনস্টেবল জিজ্ঞেস করে মেয়েটার নাম কি? তাদের টিচার রাধা বলে মেয়েটার নাম জ্যোতি, ক্লাস 10-এ পড়ে। এই রাধাকেই অভিনয়ার পাশের অন্ধকার রুমে দেখা গিয়েছিল। আবিদ শেখ নামের এক বয়স্ক লোক, যে সবসময় গ্রামের উন্নয়নের কাজ করে, সে কলকাতায় একটা চিঠি পাঠানোর জন্য রাঙ্গারাওয়ের কাছে আসে। সাত্তিয়া সেখানেই দাঁড়ানো ছিল। সাত্তিয়াকে দেখে অভিনয়ের চোখ দিয়ে ইশারা করতে থাকে। রাঙ্গারাও খেয়াল করে আবিদের চিঠিতে প্রেরকের নাম লেখা নেই। আবিদ ঠিকানা লিখতে গেলেই তার লাল কলমটা নিচে পড়ে যেতে গেলেই অভিনয়া সেটা উঠিয়ে দেয়। রাতে মেলায় সুব্বুকে তাড়া করতে করতে অভিনয়া হঠাৎ সাত্তিয়াকে দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখে যে সে এক দাদির থেকে চুড়ি কিনছে। সাত্তিয়া অভিনয়কে দেখে মুচকি হেসে চলে যায়। অভিনয়া সে দাদিকে জিজ্ঞেস করে, তোমার ছেলে আর ছেলের বউ কোথায়? দাদি বলে, তারা তো মারা গেছে, আমি আমার পুতনিকে বড় করেছি। অভিনয়া বলে, চিন্তা করবে না, আমিও তোমার সাথেই আছি, বলেই চলে যায়। সাত্তিয়া রাঙ্গারাওকে বলে, চলো এখন বাসায় যাই। রাঙ্গারাও বলে, যাত্রা তো এখনো শেষ হয়নি। হঠাৎ অভিনয়াকে দেখে বলে, সাত্তিয়াকে বাসায় দিয়ে আসো। অভিনয়ার মনে তো লাড্ডু ফুটতে থাকে। সাইকেল নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে এগোতে থাকে। সাত্তিয়া জিজ্ঞেস করে, তোমার গোত্রের নাম কি? অভিনয় বলে, আমি আসলে অনাথ, আমার প্রেমিকা যেই গোত্রের আমিও সেই গোত্রের। তখনই দুইটা মাতালের একজন এসে অভিনয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। অভিনয়ের সাহায্যের জন্য হাত বাড়ালেই আরেকজন সাত্তিয়াকে দেখে বাজে বাজে কথা বলতে থাকে। অভিনয়ের তো মাথায় গরম হয়ে যায়, তাই রেগে উল্টা তাদেরকে মারতে থাকে। পরিস্থিতি বেকায়দা দেখে দুইজন মাতাল দৌড় দেয়, তবে যেতে যেতে হুমকি দেয় যে তোকে আমরা ছাড়বো না। তখনই সুব্বু এসে ঝাড়ি দিয়ে বলে, এটা কি করলি? ওরা তো লালার লোক, যা তাড়াতাড়ি সাত্তিয়াকে বাসায় দিয়ে আয়। সাত্তিয়া অভিনয়কে জিজ্ঞেস করে, ওরা আমাকে নিয়ে কথা বলায় তোমার এত রাগ হলো কেন? আমি তো তোমার কেউ না। অভিনয় বলে, আমি অনাথ, কিন্তু কোনো না কোনো মা তো আমাকে জন্ম দিয়েছে, তাই কোনো মেয়ের অসম্মান আমি মানতে পারবো না। অভিনয়ের এই কথায় সাত্তিয়ার মন ছুঁয়ে যায়। এতক্ষণ ধরে অভিনয়ের কথা শুনে লোকটা হেসে বলে, তুমি এখনো এটাই ভাবছো তোমার মা বা পরিবার বেঁচে আছে, আবারও দেখা হবে, বলেই বের হয়ে যায়। এই লোকটা কে সেটাই চিন্তা করতে করতে অভিনয়ের পাগল হওয়ার মতো অবস্থা হয়। সামনে রাখা খাবার ছুঁড়ে ফেলে দিয়ে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে। অস্থির হয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। নিচে সুচালু এক স্টিল পেয়ে দেওয়ালে কিছু একটা লেখা শুরু করে। গ্রামের যার যার নাম তার মনে পড়েছিল সবার নাম লিখতে থাকে। হঠাৎ তার নজর পড়ে লালার নামের উপরে, কেননা লালার লোকদের সাথে তার ঝগড়া হয়েছিল। সেই অদ্ভুত ঘড়ির কাছে এসে বলে, যদি এটা এখন ঘোরে তাহলে বুঝতে পারবো এসব লালার কাজ, সেই আমাকে বন্দি করে রেখেছে। ঘড়িটাকে ঘুরতে বললে অপর পাশ থেকে রাধা বলে, উপাসে কেউ কি আছো? অভিনয়া দেয়ালের কাছে এসে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? রাধা বলে, আমাকে এখানে অন্ধকার রুমে বন্দি করে রেখেছে। অভিনয়া বলে, আমাকেও কারা যেন তুলে এনেছে, কিন্তু কি কারণে এনেছে তা জানি না। রাধা হতাশ হয়ে যায়। অভিনয় বলে, আপনার রুমের বর্ণনা দিন। রাধা বলে, অন্ধকার একটা রুম, মাঝখানে একটা টেবিল, দুইটা চেয়ার আর একটা চরকির মতো কিছু। অভিনয় জিজ্ঞেস করে, আপনাকে ওরা কি কোনো প্রশ্ন করেছে? রাধা বলে, না, কেউ আসেনি, তবে একটা মেয়ের কণ্ঠ শুনেছি। অভিনয় দেখে দেওয়ালের কোনায় একটা ছিদ্র। রাধা বলে, কোনো প্রশ্ন করলে চরকিটা ঘুরতে শুরু করে। অভিনয় বলে, চরকিটা সম্ভবত আপনার অতীত মনে করায়,
আপনার নাম কি? রাধা তার নাম বলে, আমি একজন স্কুল টিচার। 14 বছর বয়সে আমার মা আর বাবা মারা যায়। বড় 2 ভাই আছে, তবে আমার জীবনটা যুদ্ধের মতো ছিল। বাসা আর স্কুল ছাড়া আমি কিছুই চিনতাম না। যাত্রাপালার দিন লালার লোকেরা আমাকে উত্ত্যক্ত করছিল, তাই বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন তাদেরকে মারছে। সেই ছেলেটা আসলে অভিনয়াই ছিল। রাধা বলে, বাসায় গেলে আমার মাতাল ভাই খাবার খেতে চায়। বোনের সম্মান নিয়ে তার কোনো চিন্তাই নেই। গ্রামবাসী আমার দিকে কুনজরে তাকাতো, তাতে আমার ভাইদের কি বা যায় আসে? তারা সারা দিন নেশা করে মাতাল হয়ে থাকে। রাধা রেগে এক থালা খাবার এনে দিয়ে দরজা দিয়ে বলে, আগের জন্মের হয়তো কোনো পাপের ফল আমি এখন পাচ্ছি। ভালো হতো যদি বাকি মেয়েদের মতো আমিও উধাও হয়ে যেতাম। পরদিন সকালে স্কুল থেকে ফেরার পথে কেউ লুকিয়ে রাধা ছবি তোলে। রাধা আবিদ শেখের কাছে তার ভাইদের চাকরির ব্যাপারে কথা বলতে আসলে আবিদ বলে, তুমি এখন ওদেরকে নিয়ে চিন্তা করছো? ওরা তো তোমাকে নিয়ে একটুও ভাবে না। রাধা বলে, ওরা ছাড়া আমার তো আর কেউ নেই। যদি ওদের সঠিক পথে আনতে পারি তাহলে চেষ্টা করতে সমস্যা কোথায়? আবিদ বলে, ঠিক আছে, আমি দেখব। রাধা বলে, জ্যোতিকে পাওয়া যাচ্ছে না, আপনার পরিচিত কাউকে বলে কেসটাকে তাড়াতাড়ি সমাধান করতে বলেন। আবিদ বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। অভিনয় রাধা রাধা বলে ডাকতে থাকে। হঠাৎ সামনে তাকাতেই দেখে সেই লোকটা বসা। লোকটা জিজ্ঞেস করে, তা এই রাধাটা আবার কে? অভিনয় বলে, কেউ না, মনে হলো আমার পরিচিত কাউকে স্বপ্নে দেখেছি। লোকটা বলে, তুমি অন্যের চিঠি পড়ে আর একজনের জীবন নষ্ট করেছো। অন্যের চিঠিকে নিজের মতো করে লিখে আরো বড় অন্যায় করেছো। সাথে সাথেই চর্গিটা ঘুরতে শুরু করে। গল্প চলে আসে অতীতে। রামবাবু নামের একজন তার ক্যান্সারে আক্রান্ত মাকে টাকা পাঠাচ্ছে, তাই অভিনয়া তাকে চিঠিটা লিখে দেয়। সুব্বুর পায়ে কাটা ফুটে যাওয়ায় সে বসে বসে কান্না করছে আর হাতে একটা চিঠি। অভিনয় জিজ্ঞেস করে, কি হয়েছে? সুব্বু বলে, একটা বাসা আছে যেখানে কেউ থাকে না, প্রায় সেখানে একটা চিঠি আসে। কে পাঠায় আর কোথা থেকে পাঠায় তার কোনো ঠিকানা নেই। আজকেও চিঠি এসেছে। রাঙ্গারাওকে তো 1000 বার মানা করেছি যে আমাকে এই চিঠি না দিতে। অভিনয়া চিঠি নিয়ে বলে, আমাকে দাও, আমি দিয়ে আসবো। সেই বাসায় যাওয়ার পথে নদীর ধারে বসে চিঠি খুলে দেখে সেখানে লেখা পূর্ব দিকের 4 নম্বর বাসা। এর কোনো মানে বুঝতে না পেরে আবারও আঠা দিয়ে লাগিয়ে সেই বাসার দরজায় চিঠি রেখে চলে আসে। গাছের আড়ালে লুকিয়ে দেখার চেষ্টা করে আসলে এই চিঠিগুলো কে নিচ্ছে। সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু কারোর কোনো খোঁজ নেই। তাই অভিনয়া বাসায় ফিরে আসে। পরের দিন চিঠি বিলি করতে এসে এক চাচাকে জিজ্ঞেস করে, আপনি কি এই গ্রামের সবাইকে চেনেন? চাচা বলে, জন্ম থেকেই তো এখানে আছি, চিনবো না কেন? অভিনয়া জিজ্ঞেস করে, তাহলে গ্রামের পূর্ব দিকের রাস্তাটা কোথায়? অনেক চিন্তা করে চাচা বলে, পূর্ব রাস্তা মানে তো তোমার পোস্ট অফিসের রাস্তা। অভিনয়া দ্রুত সাইকেল নিয়ে সেই রাস্তায় এসে 4 নম্বর বাসা খুঁজতে থাকে। হঠাৎ লক্ষ্য করে, আরে 4 নম্বর বাসাটাই তো হলো পোস্ট অফিস, মানে রাঙ্গারাওয়ের বাসা। অভিনয়া ভেতরে যেতে গেলে খেয়াল করে গ্রামের সেই জ্যোতিষী মহিলা সাত্তিয়ার হাত দেখছে, তাই সে লুকিয়ে পড়ে। জ্যোতিষী বলে, তুমি একজনকে পছন্দ করো তাই না? ছেলেটা খুবই ভদ্র আর ভালো মনের, কিন্তু একটা সমস্যা আছে, সে বেশি দিন বাঁচবে না। সাত্তিয়ার মন খারাপ হয়ে যায়। জ্যোতিষী বলে, সমস্যা সমাধানের উপায়ও আছে। তোমার গ্রামের উত্তর দিকে একটা মন্দির আছে। ভোর 5টায় সেখানে গিয়ে 3 কলসি পানি ঢেলে পুকুরে 3 বার ডুব দিয়ে নিজের মনের কথা বললে সব ঠিক হয়ে যাবে। সাত্তিয়া খুশি হয়ে তাকে কিছু খাবার দেয়। অভিনয়াও এটা শুনে খুশি হয়ে যায়, কারণ সাত্তিয়াও তাকেই ভালোবাসে। খুশিতে অভিনয়া তার পছন্দের জায়গায় এসে জোরে চিৎকার দিয়ে বলে, আমি আর একা না, সাত্তিয়া আমাকে ভালোবাসে। বাসায় এসে হাসি মুখেই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অভিনয়ার স্বপ্নে সেই বেনামি চিঠিতে পোস্ট অফিসের ঠিকানা সাত্তিয়ার বাসার কথা মনে পড়ে। অভিনয়ার হঠাৎ ঘুম ভেঙে গেলে তার মনে পড়ে জ্যোতিষী মহিলাটি বলেছিল ওখানে যাওয়ার কথা কাউকে না বলতে। থানায়ও জ্যোতির বাবা আর মা বলেছিল তাদের মেয়ে সকালবেলা হারিয়ে গিয়েছিল, কিন্তু সে কাউকে কিছু না বলেই বের হয়ে গিয়েছিল। সবকিছু মিলিয়ে অভিনয়া বুঝে যায় কিছু একটা গন্ডগোল তো আছে। রামুকে বলে, সাত্তিয়া মনে হয় বিপদে পড়েছে। দ্রুত সাইকেল আর রামুকে নিয়ে বেরিয়ে পড়ে। সাত্তিয়াও পূজা করার জন্য জঙ্গলের দিকে হাঁটতে থাকে। সাত্তিয়াকে আসতে দেখে জঙ্গলের পাতার আড়ালে থাকা লোকগুলো তার উপর নজর রাখা শুরু করে। অভিনয়া জঙ্গলে এসে দূর থেকে দেখে পদ্ম পুকুরে গোসল করে সাত্তিয়া উঠে আসছে। সাত্তিয়াকে নিরাপদে দেখে সে স্বস্তির নিঃশ্বাস নেয়। সাত্তিয়া মন্দিরে এসে বলে, অভিনয়াকে আমি ভালোবাসি, আমি ওকেই চাই। এইসব শুনে অভিনয়া খুশি হয়ে রামুর দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না ও আমাকেই ভালোবাসে। রামু হঠাৎ ঘেউ ঘেউ শুরু করলে অভিনয়া পেছনে তাকিয়ে দেখে সাত্তিয়া সেখানে নেই। রামু সাত্তিয়ার গন্ধ নিয়ে
সেটা অনুসরণ করে সামনের দিকে এগোলেই তার পেছনে অভিনয় এসে দেখে পাতা দিয়ে বানানো জাল দিয়ে দুজন সাত্তিয়ার মুখ চেপে তাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। অভিনয়া তাদের পিছু করলে লুকিয়ে থাকা আরো কয়েকজন উঠে অভিনয়াকে মারতে শুরু করে। অভিনয়া তাদের সাথে একা পেরে ওঠে না। রামু আচমকা এসে অ্যাটাক করলে অভিনয়া কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সাত্তিয়ার কাছে যায়। সাত্তিয়াকে নিয়ে যাওয়া দুজনকে মেরে তাড়িয়ে দিলে সাত্তিয়া এসে অভিনয়াকে জড়িয়ে ধরে। অভিনয়া বলে, এতদিন ধরে যেসব মেয়েরা গায়েব এরাই তাদেরকে নিয়ে গেছে, চলো এখনই থানায় কমপ্লেন করব। সাত্তিয়া বলে, না, অবিবাহিত মেয়ে থানায় গেলে লোকে গালমন্দ করবে, বাবা এসব জীবনেও মানতে পারবে না। সাত্তিয়ার সম্মানের কথা ভেবে অভিনয়া আর কথা বাড়ায় না। সাত্তিয়াকে বাসায় নামিয়ে দিয়ে অভিনয়া সেই মহিলাকে পুরো গ্রামে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও পায় না। অভিনয়া বুঝে যায় এই গ্রামে কোনো ভয়ানক ক্রাইম চলছে। সরাসরি পুলিশকে বলতে পারবে না, তাই চিঠির মাধ্যমে এসআই কে ক্রাইমের কথা লিখে জানায়। এসআই চিঠি পড়ে কনস্টেবলকে ডাকতেই হেড কনস্টেবল পোস্ট অফিসে এসে তার বাসায় কল দেয়। সাত্তিয়া কনস্টেবলকে দেখে ভয়ে দৌড়ে অভিনয়ের কাছে আসে। অভিনয় কনস্টেবলকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কনস্টেবল বলে, বাসায় কল করব। অভিনয় এবার নিশ্চিন্ত হয়ে তার ডেস্কে বসলে সুব্বু বলে, জানিস গ্রামে কি চলছে? গ্রামের মেয়েদেরকে গায়েব করার পেছনে এক জ্যোতিষীর হাত আছে। পুলিশ তাকে ধরে ফেলেছে, কিন্তু সেই মহিলা নাকি কিছুই জানে না যে এর পেছনে কে আছে। পুলিশ আরো ঝামেলায় পড়ে গেছে। আমি জানি এইসব ওই লালাই করাচ্ছে। অভিনয় জিজ্ঞেস করে, লালা কি গ্রামে আছে? সুব্বু বলে, সে কি কখনো এক জায়গায় থাকে নাকি? সুব্বু চলে গেলে অভিনয়া প্রচুর রেগে সব চিঠিতে স্টাম্প মারতে থাকে, কারণ এত কিছু করেও পুলিশের কোনো সাহায্যই হয়নি। সাত্তিয়া তাকে শান্ত করে বলে, বাদ দাও না, আমি তো ঠিক আছি, বাকিটা পুলিশ সামনে নিবে। অভিনয়া হঠাৎ খেয়াল করে লালার নামে চিঠি এসেছে। দ্রুত সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সেই চিঠি পড়ার জন্য। গ্রামে ততক্ষণে অন্ধকার নেমে গেছে। অন্ধকারে সাইকেল থামিয়ে সাইকেলের আলোতে চিঠিটা পড়তে বসে। চিঠিতে লেখা, তোমার পার্সেল পেয়ে গেছি, তোমার টাকা শীঘ্রই পেয়ে যাবে। আগামী বৃহস্পতিবার কয়েকজন লোককে পুরনো গাছতলায় পাঠিয়ে দিও। আমার কিছু লোক গিয়ে আমরি মন্দির কোর্ট বলবে। যদিও সাত্তিয়া মানা করেছে, কিন্তু অভিনয়া জানতে চায় যে এসবের পেছনে কে আছে। তাই লালার নামে আসা চিঠির নকল চিঠি লিখে তাতে সময়টা পিছিয়ে দেয় আর নিজে 1 ঘন্টা আগে গিয়ে গাছতলায় বসে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর একটা গাড়ি আসতে দেখলে সে মুখটা বেঁধে নেয়। গাড়ি থেকে এক লোক জিজ্ঞেস করে, কি মন্দির? অভিনয়া বলে, আমরি। লোকটা একটা ব্যাগ দিয়ে চলে যায়। অভিনয়া ব্যাগ খুলে দেখে সেখানে বান্ডিল বান্ডিল টাকা। সেখান থেকে ফেরার সময় দেখে রামবাবু, মানে যার মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা পাঠায়, সে হেঁটে যাচ্ছে। বাসায় এসে টাকা লুকিয়ে রাখে এটা দেখার জন্য যে এই টাকা নিতে কে আসে। গল্প বর্তমানে আসতেই সেই রহস্যময় লোকটা দেওয়ালে লেখা সবগুলো নাম পড়তে থাকে। অভিনয়া বলে, আমি তো গ্রামের ভালো করতে চেয়েছিলাম। লোকটা বলে, নিজের ইচ্ছা মতো ভালো করাকে কখনোই ভালো বলে না। তুমি কি জানো সেদিন ওই টাকা কার নেওয়ার কথা ছিল? সেদিন আসলে রামবাবু ওই টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। টাকা না পাওয়ায় গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি রামবাবুকে পাড়িয়ে ধরে। রামবাবু আকুতি মিনতি করে বলে, আমি জানি না টাকাটা কোথায়, আপনার কথা মতো আমি গিয়েছিলাম কিন্তু টাকা পাইনি। এক লোক বলে, ও নিশ্চয়ই ওর মাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। সত্যিটা না জেনেই তারা রামবাবুকে মেরে ফেলে। লোকটা বলে, তোমার জন্য একটা নিরপরাধ জীবন চলে গেছে, তুমি একটা খুনি। অভিনয় চিৎকার করে বলে, না, আমি কোনো খুন করিনি। তুমি এগুলো শুনতে চাও বলেই আমাকে এসব বলতে বাধ্য করছো, তাই না? লোকটা হেসে বলে, আবারও দেখা হবে। অভিনয়া রেগে টেবিলে জোরে একটা ঘুষি মারে। ফ্লোরের পানিতে অভিনয়া নিজের ছায়া দেখে নিজেকেই বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি জানি না। আদেও কি আমি কোনো পাপ করেছি? রাধা অভিনয়াকে ডাক দেয়। রাধা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? অভিনয়া বলে, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। এরা কারা? কেন আমাদেরকে তুলে এনেছে? এরা আসলে কি চায়? রাধা দরজার দিকে তাকিয়ে বলে, তোমার রুমেও দরজার উপরে ছোট ফাঁকা জায়গা আছে, তাই না? ওখান থেকে দেখার চেষ্টা করো যে বাইরের কিছু দেখা যায় কিনা। অভিনয়া টেবিলের উপর দাঁড়িয়ে লাফ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। রাধা আরো জোরে লাফ দিতে বললে অভিনয়া এবার খেয়াল করে এটা একটা বাসার মতো জায়গা। আবারও লাফ দিয়ে দেখে
তার সেই আশ্রমের ওয়ার্ডেন গুরু দাঁড়ানো। অভিনয়া আবারও লাফ দিতে গেলে টেবিল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। রাধা অপর পাশ থেকে ডাকতেই থাকে যে কি হয়েছে, কিন্তু অভিনয়া কোনো উত্তরই দেয় না। গুরু তার মেয়েকে চিঠি লিখতে দেখে বলে, তুই সব সময় তোর স্বামীকে চিঠি লিখিস, কিন্তু সে তো একবারও তোকে উত্তর দেয় না। মেয়ে জানকি হাসি মুখে বলে, তার চিঠি লেখার সময় হয় না, তাই বলে কি আমিও লিখবো না? গুরু আর কথা না বাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেই লোক এসে অভিনয়াকে গম্ভীর দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ মনে হচ্ছে খুব চিন্তায় আছো? অভিনয়া বলে, যতক্ষণ না বলছো আমি কোথায় ততক্ষণ আমি কিছুই বলবো না। লোকটা বলে, আগেই তো বলেছি এটা কনফিডেন্সিয়াল ইন্টারোগেশন। অভিনয়া চিৎকার করে বলে, এসব মিথ্যা কথা, আমি জানি এটা গুরু মাস্টারের বাড়ি। লোকটা হঠাৎ অন্ধকারে গিয়ে বলে, ও তাহলে খোঁজ পেয়ে গেছো, তাহলে বলো আমি কে? বলেই মাস্কটা খুলে আলোতে আসতেই দেখা যায় এটা আসলে অভিনয়া নিজেই। অভিনয়া বাকরুদ্ধ হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? সে চিন্তা করতে থাকে তার মতো হুবহু দেখতে এই লোকটা আসলে কে, তাদের মধ্যে কি সম্পর্ক আছে, আর কেনই বা তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। অভিনয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে গুরুকে বলে, আমি জানি আপনি ওখানে আছেন, প্লিজ দরজাটা খোলেন। অপরদিক থেকে কোনো আওয়াজ না পেয়ে অসহায় হয়ে নিচে বসে পড়ে। গুরুর কথা রুমের মধ্যে বাজতে থাকে। গুরু বলে, যদি আমরা কোনো বিচ্ছুকে আগুন থেকে বাঁচাতে চাই তাহলে পরবর্তীতে সে আমাদের কেটে তার আসল রূপ দেখায়, তেমনি যদি কোনো খারাপ মানুষকে বাঁচাই সেও একই কাজ করবে। কিছুক্ষণ পর অভিনয়া মতো দেখতে লোকটা আসলে অভিনয়া রেগে জিজ্ঞেস করে, কে তুমি? আমরা কি যমজ ভাই? আমাদের সম্পর্ক কি? লোকটা বলে, আমি বলবো না। তুমি খুন করেছো কেন আগে তাই বলো। অভিনয়া রেগে বলে, বলবো না, আগে বলো তুমি কে? লোকটা বলে, আমি জানি তুমি যেভাবেই হোক জানার চেষ্টা করবে, গুরু মাস্টারের সাথে কি সম্পর্ক তাও খুঁজে বের করবে। তোমার জন্য একটা অফার আছে, আর মাত্র 2 দিন আমাদের সাহায্য করো, তারপর তোমাকে ছেড়ে দিব, না হলে আমি আর এখানে কখনোই আসবো না। তুমি সারা জীবনের জন্য এখানেই বন্দী হয়ে থাকবে, আর কিছু না জেনেই তিলে তিলে কষ্ট পাবে। অভিনয়া ভেবে বলে, তোমাকে আমি বিশ্বাস করব কিভাবে? লোকটা বলে, তোমার কাছে আর কোনো রাস্তাও নেই, মাত্র 2 দিন সময় আছে, চিন্তা করে দেখো, বলি চলে যায়। অভিনয়া মহা চিন্তায় পড়ে যায়। গুরু বাজারে এসে পিসিউ থেকে জানকীর স্বামীকে কল দিয়ে জানকীকে ধরিয়ে দেয়। গুরুর আশ্রমের 2জন স্টুডেন্ট এসে তার সাথে কথা বলতে থাকে। জানকী তার স্বামীকে জিজ্ঞেস করে, কবে আসবেন? জানকীর স্বামী বলে, আর 2 দিন অপেক্ষা করো, আমি চলে আসবো। কল কাটার পরে জানকী মাস্টারকে বলে, বাবা বাসায় চলো। গুরু হাঁটা শুরু করলে তার স্টুডেন্টরা কানাকানি করে যে গুরুর মেয়ে তো অভিনয়ের টাকা চুরি করার কারণে মারা গিয়েছিল, তাহলে এই মেয়েটাকে? গুরুকে ডেকে জিজ্ঞেস করে, এটা কি আপনার দ্বিতীয় মেয়ে? গুরু বলে, না, আমার মেয়ে বুজ্জি মারা যাওয়ার পরে জানকীকে দত্তক নিয়েছিলাম। স্টুডেন্টরা বলে, অভিনয় আপনাকে কি কষ্টটাই না দিয়েছিল। গুরু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ওসব বাদ দাও, সবাই তার পাপের ফল ভোগ করবে, এটাই তো বিধান। জানকী বাসায় এসে খুশিতে দাদিকে বলে, জানো আমার বাচ্চার বাবা 2 দিন পরে আসবে। বাইরে হই হুল্লোড় শুনে রাধার ঘুম ভেঙে যায়। সাথে সাথেই চরকি ঘোরা শুরু হয়। একটা মেয়ে কণ্ঠ রাধাকে জিজ্ঞেস করে, 1977 সালের 17ই মার্চ তোমার সাথে কি হয়েছিল? রাধা চোখ বন্ধ করে নেয়। এদিকে সেই লোকটা এসে অভিনয়কে জিজ্ঞেস করে, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? অভিনয়া তার প্রস্তাবে রাজি হয়ে গেলে লোকটা বলে, তাহলে বলো খুনটা কেন করেছো? অভিনয়া প্রচুর রেগে বলে, আমি কেন কাউকে মারতে যাব? লোকটা বলে, ঠিক আছে, আমরাই তাহলে জেনে নেই। সাথে সাথেই চোরকি ঘোরা শুরু করে। অভিনয়া তার রুমে বসে কাজ করছে, তখনই সাত্তিয়া তার জন্য পায়েস নিয়ে আসে। অভিনয়া খেতে বসলে সাত্তিয়ার রুমটা ঘুরে দেখতে দেখতে কয়টা চিঠি হাতে নিয়ে কোন ঠিকানা আর কার জন্য এসেছে তা পড়তে থাকে। একটা চিঠিতে কোনো নাম ঠিকানা নেই কেন জিজ্ঞেস করলে এটা শুনে অভিনয়া বুঝে যায় এটা হয়তো সেই শয়তানদের চিঠি। সাত্তিয়া চলে যেতেই অভিনয়া দ্রুত দরজা বন্ধ করে চিঠি পড়তে বসে। সেখানে লেখা, তুমি এখনো কেন তাকে মারোনি? সে তো মৃত্যুর যোগ্য। 23 তারিখ সে কোর্টে যাবে, তখনই তাকে মারতে হবে। আমি সোজা কোর্টে যাব, তুমিও এসো। সুযোগ বুঝে ইশারা দিলে তাকে সেখানেই শেষ করে দিবে। চিঠি পড়ে অভিনয়া পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আবারও ভাবে যে পুলিশ যদি জানতে চায় যে অভিনয়া এসব কিভাবে জানলো তখন সে কি বলবে। তাই পুলিশের কাছে না গিয়ে চিঠির দেওয়া ঠিকানায় চিঠি দিতে আসে। বাসার দরজা খোলা, ভেতরে কেউ নেই। অভিনয়া অনেকবার ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। অভিনয়া চলে যেতে গেলেই ভিতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ পায়। এগিয়ে দেখতে গেলেই এক লোক তেড়ে এসে বলে, কে তুমি? এখানে কি করছো?
অভিনয়া চিঠি দিয়ে বলে পোস্টম্যান। লোকটা সাইকেলে আরো চিঠি দেখে অভিনয়কে কিছু না বলি ছেড়ে দেয়। সুব্বু গাছের তলায় নাক ডেকে ঘুমাচ্ছে। অভিনয় তাকে ডেকে বলে আমার সাহায্য লাগবে। পাথর আর ইট দিয়ে সাজিয়ে বলে মনে করো এটা জেলা কোর্ট। এক প্রান্তে একটা ছাগল আছে, দুই দিক থেকে দুইটা বাঘ আসছে, কিন্তু আমাদের ছাগলকে বাঁচাতে হবে। সুব্বু বলে তাহলে ছাগলকে যেতে মানা করো। অভিনয় বলে ছাগল দেখতে কেমন তা তো আমি জানি না, তবে বাঘের একজনকে আমি চিনি। সুব্বু বলে তাহলে ওই একজনের পিছু করে দ্বিতীয় জনকে খোঁজো। অভিনয় বলে লাভ নেই, সেখানে আরো 4টা শেয়াল থাকবে। হঠাৎ কি যেন ভেবে সোজা কোর্টে এসে সবার উপরে নজর রাখে। চিঠি যেই লোককে দিয়েছিল সেই লোককেও সেখানে দেখতে পায়। বর্তমানে অভিনয়ের মতো দেখতে লোকটা জিজ্ঞেস করে তুমি এমন একজনকে বাঁচাতে চাও যাকে চেনোই না, তাহলে তাকে খুঁজবে কিভাবে? অভিনয় বলে ওই লোকের চোখ দেখে। অভিনয় ভালো করে চোখের দিকে তাকিয়ে দেখে সাইকেলে বসে চা খাওয়া এক লোক কাপড়ে মোড়ানো চা পাতি নিয়ে আর এক লোকের দিকে এগিয়ে যাচ্ছে। অভিনয়া বিষয়টা বুঝতে পেরে মুখ ঢেকে সেই লোকের কাছে গিয়ে বলে এখান থেকে চলে যাও, কয়েকজন তোমার উপর অ্যাটাক করবে। লোকটা এক বিন্দুও নড়ে না। অভিনয় খেয়াল করে লোকটার সামনের দিকে প্রচুর রেগে তাকিয়ে আছে। পেছনে ফিরতেই দেখে লোকটা উকিলের সাথে হেঁটে আসা এক লোকের উপরে হামলা করেছে। অভিনয়া যাকে ছাগল ভেবেছিল সেই আসলে বাঘ। লোকটা চাপাতি নিয়ে ছুটে যায়। তার পকেট থেকে ঝালের গুঁড়া পড়ে গেলে অভিনয়া সেটা তুলে তাদের চোখে মারে। পুলিশ দৌড়ে আসলে গুন্ডাদের আরো কয়েকজন এসে পুলিশদের চোখে ঝালের গুঁড়া দেয়। অভিনয়া নিরীহ লোকটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। গুন্ডারা অভিনয়াকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। অভিনয়ের সামনের কয়েকজনকে সামলাতে গেলে পেছন থেকে এসে আরেক দল লোকটাকে মারতে থাকে। অভিনয়া সবার চোখে বালি ছুড়ে কোনো মতে লোকটাকে বাঁচিয়ে পালায়। অভিনয়া বলে আমি তো ওই লোককে বাঁচিয়েছি, মারিনি। সেই রহস্যময় লোকটা হেসে বলে ও তুমি তাকে বাঁচিয়েছো, তাহলে পরে কেন মারলে? অভিনয়া অবাক হয়ে বলে আমি কেন মারবো? তখনই পাশের রুম থেকে রাধার কান্নার শব্দ পেয়ে অভিনয়া জিজ্ঞেস করে রাধা কেন কাঁদছে? লোকটা বলে ও নামও জেনে গেছো, যখন তোমাদের কথা হচ্ছেই তাহলে নিজেই জিজ্ঞেস করো। বলেই লোকটা চলে যায়। অভিনয় রাধাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না করছো কেন? দেখো আমি তোমাকে চিনি না, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আমি এখানে আর মাত্র 2 দিন আছি, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। রাধা কান্না থামিয়ে বলে তাহলে আমার কি হবে? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। অভিনয়া তাকে কথা দিয়ে বলে আমি তোমাকেও আমার সাথেই নিয়ে যাব, কিন্তু আগে বলো কি হয়েছে। রাধা তার আগের কথা মনে করে। গ্রামবাসী এক সন্ন্যাসীর কাছে এসেছে। এক অসহায় মা কান্না করে বলে এর কি কোনো সমাধান নেই? এক পণ্ডিত বলে আমাদের গ্রামের মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, আমাদের বিপদ থেকে বাঁচান। সন্ন্যাসী বলে সূর্য যখন আমাদের ভূমিতে তার প্রচন্ড গরম তেজ ছাড়ে, তখন সূর্যগ্রহণের সময় দুর্গা কোন্ডালমা দেবীর অবতার নিয়ে নিচে এসে সেই তেজ শুষে নিয়ে আমাদের ভূমিকে শীতল করে দেয়। তার শীতল ছায়ায় এই গ্রামে অন্ধকার নেমে আসে। তখনই এই জায়গা কৃষ্ণাগিরি গ্রামে পরিণত হয়। গ্রামের প্রত্যেকটা বাসায় কন্যা সন্তান আছে। এই কন্যারা তাদের পরিবারের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে, কিন্তু কিছু অসাধু মানুষ এই কল্যাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের সন্তানকে যে করেই হোক বাঁচাতে হবে। গত 2 দশক ধরে দেবীর পূজা করা হয়নি, এইবার বড় করে পূজা করতে হবে, তাহলেই দেবী প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করবে। ততক্ষণে আমি আমার শক্তি দিয়ে যা পারি তা করার চেষ্টা করছি। গ্রামে ঢাক ঢোল পিটিয়ে সানাই বাজিয়ে দেবীর পূজার আয়োজন শুরু হয়। পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে। অভিনয়া তো সবার আগে নাচা শুরু করে দেয়। সাতিয়াকে টেনে নাচতে নিয়ে গেলে রাঙ্গারাওয়ের এই বিষয়টা মোটেও পছন্দ হয় না। সেখানে সেই লোকটাও আসে যাকে অভিনয়া বাঁচিয়েছিল। রাধা বাসায় ফেরার সময় লোকটা রাধার সাথে অসভ্য আচরণ করলে রাধা কোষে এক চড় মেরে চলে যায়। বাসায় এসে দেখে তার ভাই মাতাল হয়ে আছে। মনের কষ্টে বলে বড় ভাই কোনো চিঠি দিয়েছে? ছোট ভাই বলে সে আমাদের নিয়ে একটুও ভাবে না। রাধা ভেতরে এসে রান্না চড়ায়। কিছুক্ষণ পরেই সেই লোক দুজনকে সাথে নিয়ে রাধার বাসায় আসে। রাধার ভাইকে ধরে রেখে ভেতরে গেলে রাধা তাকে দেখে ভাইকে ডাকার জন্য বের হতে গেলে লোকটা তাকে আটকে ছুঁড়ে ফেলে দেয়। রাধাকে ইচ্ছা মতো মারতে থাকে। অসহায় রাধা চিৎকার করতে থাকে। বাইরে তার ভাই রাগে গোঙাতে থাকে। রাধার সাথে হওয়া এই চরম অন্যায়ের কথা শুনে অভিনয়ার মাথায় যেন রক্ত উঠে যায়। সে চিৎকার করে বলতে থাকে তোমার সাথে যে অন্যায় করেছে তাকে তো জ্যান্ত কেটে কেটে টুকরো করা উচিত। আচমকা সেই চোরকি ঘুরতে থাকে। অভিনয়া অবাক হয়ে সেই চোরকির দিকে তাকাতেই তার মনে পড়ে সেদিনের কথা। সেই লোকটাকে বাঁচিয়ে দেওয়াল টপকে বনের
বনের রাস্তায় পালাতে থাকে। বনের গভীরে এসে দুজন বসলে লোকটা বলে, কে তুমি? তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে বাঁচিয়েছো। আমি এই ঋণ কখনো ভুলবো না। অভিনয় জিজ্ঞেস করে, ওরা আপনাকে মারার জন্য এমন মরিয়া হয়েছিল কেন? লোকটা বলে, আসলে ওদের একটা সুন্দর বোন আছে, সেদিন আমি তার সাথে অন্যায় করি, তাই ওরা আমাকে মারতে এসেছে। চিন্তা করো না, ওদের তো আমি ছাড়বো না। এসব শুনে অভিনয়ের মাথায় রক্ত উঠে যায়। সে বিড়বিড় করে বলে, বেচারি মেয়েটার না জানে কত যন্ত্রণা হয়েছিল। লোকটার পেছনে ফিরে কিছু বলতেই যাবে, তার আগেই অভিনয়া পাশ থেকে পশুর কঙ্কালের হাড় উঠিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। লোকটা রেগে বলে, তোর সাহস কিভাবে হলো? তুই লালাকে মারিস? সাথে সাথেই অভিনয়া বুঝে যায় এটাই সেই লোক যে এত বছর ধরে গ্রামের মানুষদেরকে অত্যাচার করে আসছে। তাই সেই হাড়ে লাথি দিয়ে আরো ভালো করে চেপে বলে, আমার গ্রামের যে ক্ষতি করবে আমি তাকেই শেষ করে দিব। পুরনো সেই কথা মনে পড়তেই অভিনয়া চোখ বুজে চিৎকার করে বলতে থাকে, রাধা তুমি চিন্তা করো না, আমি ওই শয়তানকে মেরে ফেলেছি। সামনে বসে থাকা লোকটা বলে, এটাই তো আমি তোমাকে এতদিন ধরে বলছিলাম যে তুমি একটা খুন করেছো। অভিনয়া চিৎকার করে বলে, হ্যাঁ আমি ওকে ওর অন্যায় সাজা দিয়েছি, আর তুমি কি করেছো? সেই নিরীহ মেয়েটাকে আটকে রেখে অত্যাচার করছো। লোকটা বলে, রাধাকে তোমার জন্যই এখানে আনা হয়েছে। অভিনয়া চিৎকার করে বলে, রাধার সাথে আমার কি সম্পর্ক? আমি তোকে কোনোদিন দেখিও নি। লোকটা বলে, আবিদ শেখের নাম নিশ্চয়ই মনে আছে। চোরকি আবারও ঘুরতে থাকে। অভিনয়ের মনে পড়ে সেদিন লালাকে মেরে সে দৌড়ে জঙ্গলের ভেতরে আসে। তার মনে একটাই ভয় ছিল, পুলিশ সব জেনে গেলে সাতিয়াকে সে আজীবনের জন্য হারিয়ে ফেলবে। তাই জঙ্গলের সেই মন্দিরে এসে রক্ত ভেজা জামা পুড়িয়ে গোসল করে ফিরে আসে। সকালে সুব্বু পোস্ট অফিসে এসে বলে, আরে এই চিঠিগুলো তো এক সপ্তাহ আগে বিলি করার কথা ছিল, এখনই যাও। অভিনয় কোনো কথা না বলেই চিঠি নিয়ে বেরিয়ে যায়। সাতিয়া দৌড়ে তার সাথে কথা বলতে আসলে অভিনয় বলে, পরে কথা বলবো। রাঙ্গারাও এসব দেখে প্রচুর রাগ হয়, কারণ সে সাতিয়ার সাথে অনাথ একটা ছেলের এত ঘনিষ্ঠতা একটুও পছন্দ করছে না। অভিনয় চায়ের দোকানে বসলে একজনকে বলতে শোনে, জানিস আমাদের টিচারের ভাইরা নাকি লালাকে মেরে ফেলেছে। সবগুলো ভাই এখন খুনের আসামি হয়ে জেল খাটছে। না জানি ওই একা মেয়েটা এখন কিভাবে জীবন কাটাবে। অভিনয় রাধার সাথে দেখা করতে বাসায় আসে, দেখে সেখানে তালা মারা। চিঠি বিলি করতে এক জায়গায় আসতেই দেখে হেড কনস্টেবল সবাইকে ডেকে ডেকে মেডিকেল ক্যাম্পে ডক্টরের কাছে চেক আপ করাতে বলছে। সে অভিনয়কে ডেকে বলে, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চিঠি দেওয়ার সময় এই মেডিকেল ক্যাম্পের কথা বলবে, তাহলে সবার ভালো হবে। অভিনয় জিজ্ঞেস করে, লালাকে যারা খুন করেছে তাদের কি সাজা হবে? হেড কনস্টেবল বলে, তা জানি না, তবে এরপর থেকে ওদের বোনকেও আর দেখিনি। তখনই আরেক কনস্টেবল এসে অভিনয়কে বলে, তোমাকে এসআই ডাকছে। অভিনয় ভয় পেয়ে যায় যে পুলিশ আবার কিছু বুঝে গেল না তো। ভয়ে ভয়ে এসআই এর কাছে আসলে এসআই একটা খাম দিয়ে জিজ্ঞেস করে, বলতে পারবে যে এটা কোথা থেকে এসেছে? অভিনয় বলে, এখানে প্রেরকের ঠিকানা লেখা থাকলে বলতে পারতাম। তখনই এক কনস্টেবল লালার বাসায় পাওয়া কিছু জিনিস এনে এসআই কে দেখায়। সেটা খুলতেই দেখা যায় একটা ক্যামেরা আর গ্রাম থেকে গায়েব হওয়া মেয়েদের ছবি। এর মাঝে লাল পেনটা দেখতেই অভিনয়ের মনে পড়ে, এমন পেন তো সে আবিদ শেখের কাছে দেখেছে। সাথে সাথে এসআই কে বিষয়টা বললে সে মনে মনে ভাবে, আবিদ শেখ তো অনেক সম্মানিত ব্যক্তি, তার সাথে লালার মতো গুন্ডার কি সম্পর্ক হতে পারে? কেসটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না, নিশ্চয় এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। তাই অভিনয়কে বলে, এখানে কে ভালো আর কে ভালোর মুখোশ পরে আছে তা জানি না, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার মনে হয় আবিদ শেখ আর লালার সাথে গ্রামের মেয়েদের গায়েব হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই এরপর থেকে কোনো সন্দেহজনক চিঠি পেলে সেটা আগে আমাকে দিবে। থানা থেকে বের হতেই অভিনয়ের ব্যাগে তাকিয়ে দেখে সেখানে আবিদ শেখের নামে একটা চিঠি আছে। তাই সে ভাবে চিঠিটা আগে পড়বে, এরপর এসআইকে দিবে কিনা সেটা ভেবে দেখবে। চিঠি পড়ার বদ অভ্যাসের জন্য সে আর নিজেকে আটকাতে পারে না, তাই বাসায় এসে আবিদের চিঠি খুলে পড়তে যায়, কিন্তু চিঠিটা উর্দু ভাষায় হওয়ায় পড়তে পারে না। তাই সে চিঠি নকল করে আসল চিঠিটা আবিদ শেখের বাসায় রেখে আসে। বাসায় ফিরে চিঠি নিয়ে ভাবতে থাকে। তখনই রাঙ্গারাও এসে তাকে শুনিয়ে শুনিয়ে রামুকে বলে, তোর থাকার জায়গা রাস্তায়, আছিস একটা বাসায়, তবে যে তোকে দয়া করে খেতে দিল তার দয়াকে নিজের অধিকার মনে করে তার মাথায় চড়ে বসলে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। মানুষে জন্মালে তার নামের সাথে সম্মানিত কোনো বংশের নাম থাকা লাগে। বাবা মা ছাড়া অনাথের কখনো নিজের সীমা লঙ্ঘন করে চাঁদে হাত বাড়ানো উচিত না। যাওয়ার সময় অভিনয়কে বলে, তোমার চাকরিটা পার্মানেন্ট না, তাই এখন থেকে আর পোস্ট অফিসের আশেপাশেও থাকবে না। আমার সম্মান নিয়ে খেলে আমাকে মরতে বাধ্য করো না। রাঙ্গারাবের এই কথাগুলো তার হৃদয়ে কাটার মতো বিঁধতে থাকে। মন এতটাই খারাপ হয়ে যায় যে সাতিয়ার নূপুর দেখা ছাড়া তার আর কিছুই করার থাকে না। রাতে প্রচন্ড রেগে সব চিঠি ছুঁড়ে ফেলে বলে, সব হয়েছে আমার এই চিঠি পড়ার বদ অভ্যাসের কারণে। মেঝেতে আবিদ শেখের চিঠির নকলটা দেখতেই সেটা উঠিয়ে ভাবতে থাকে যে এই চিঠি কেবল একজনই পড়তে পারে, সে হলো এই গ্রামের সুফি বাবা।
বাবা, তাই দ্রুত তার কাছে আসে। সুফি বাবা চিঠি পড়ে বলে, এখানে লেখা আছে 25 তারিখে রাধাকে কিডন্যাপ করতে হবে, আর আজই তো 25 তারিখ, তুমি যেভাবেই হোক ওকে বাঁচাও বাবা। অভিনয় বলে, আমি রাধার কিছুই হতে দিব না, নিজের গাফিলতির জন্য সে একটা মেয়ের জীবন নষ্ট হতে দিবে না। তাই দ্রুত সে চিঠি নিয়ে থানার এসআই এর কাছে আসে। এসআই তখন মিনিস্টারের সিকিউরিটির কাজে গেছে, তাই থানায় শুধু হেড কনস্টেবল ছিল। অভিনয়া দৌড়ে এসে হেড কনস্টেবলকে বলে, গ্রামের মেয়েদের গায়েব হওয়ার পেছনে ওই লালা আর আবিদ শেখের হাত আছে। এই দেখেন চিঠিতে লিখেছে ওরা আজ একটা মেয়েকে কিডন্যাপ করবে, আপনি জলদি গ্রামবাসীকে নিয়ে আসেন, আমি আবিদ শেখের বাসায় যাচ্ছি। অভিনয়া দ্রুত সাইকেল নিয়ে বের হলে পথে সাত্তিয়া তাকে ডেকে বলে, বাসায় সবাই আমাদের বিষয়ে জেনে গেছে, চলো আমরা পালিয়ে যাই। অভিনয়া বলে, আমি নিজে অনাথ, আমার জন্য তোমাকেও অনাথ বানাবো না, যতদিন না তোমার পরিবার মানবে ততদিন আমরা ওদেরকে মানানোর চেষ্টা করব। তুমি এখন বাসায় ফিরে যাও, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, সেটা শুধরাতে হবে। বলেই সাইকেলে করে আবিদ শেখের বাসায় আসে। দরজা ধাক্কাতে গেলেই ভিতর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে পাশের ছোট জানালা থেকে উকি দিতেই দেখে রাধাকে দুইজন ধরে রেখেছে। শয়তান আবিদ বলে, তুমি না তোমার ভাইদের জন্য চাকরি চেয়েছিলে, আমি তো তোমার জন্য চাকরি পেয়েছি, তোমাকে শুধু মানুষদেরকে খুশি করতে হবে। রাধা ওই পাপের দুনিয়ায় না যাওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। আবিদ বলে, এখনই ওকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দে। তখনই অভিনয়া জোরে জোরে দরজা ধাক্কিয়ে খুলতে বলে। বিপদের আশঙ্কা করে তারা দ্রুত রাধাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। রাধাকে বাঁচাতে অভিনয়া মশাল হাতে চালের উপর থেকে লাফিয়ে পড়ে। আবিদের লোকেরা তাকে মারতে গেলে সবকটাকে মেরে শুইয়ে দেয়। আবিদ আচমকা তাকে লাথি মেরে ফেলে কাঁধে চেপে ধরতেই হাতের কাছে ইট পেয়ে অভিনয়া তার মাথায় জোরে বাড়ি মেরে গলা চেপে ধরে জিজ্ঞেস করে, তুই এই মেয়েদেরকে নিয়ে কি করছিস? আবিদের জান প্রায় যায় যায় অবস্থা। তখনই কে যেন অভিনয়ার পিঠে পরাপর দুইবার চাকু ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় অভিনয়া কাকিয়ে উঠতেই সামনে আসে সেই মেডিকেল ক্যাম্পের মহিলাটি। তার মানে এই মহিলাই সবকিছুর মূলে। কিছু লোক মিলে অভিনয়াকে ধরলে মহিলাটা রেগে বলে, আমরা এত বছর ধরে লুকিয়ে লুকিয়ে কাজ করেছি, তুই সব নষ্ট করে দিয়েছিস তাই না? প্রথমে ওই সাত্তিয়াকে বাঁচিয়েছিস, যদি সে মহিলাকে ধরিয়ে দিয়েছিস, আমার টাকা চুরি করেছিস, সব হয়েছে এই বুড়ো আবিদ শেখের জন্য। একে বারবার বলেছিলাম সাবধান থাকতে, কিন্তু না, এ তো ওই গুন্ডা লালার উপরে ভরসা করে বসেছিল। যা এখনই ওই মেয়েকে গাড়িতে তোল। আবিদ ভয়ে রাধাকে তুলতে গেলে অভিনয়া বলে, তোমাদের সব ফাঁস হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী আর পুলিশ এখানে চলে আসবে। মাধবী মাটিতে বসে বলে, এখন আমার কি হবে? তাহলে এখন আমার কি হবে? হঠাৎই শয়তানের মতো হেসে বলে, তা তুই কি এর কথা বলছিস? তখনই হেড কনস্টেবল এসে সেই চিঠি মাধবীকে দিলে মাধবী বলে, তোর কি মনে হয় এই গ্রামের সব খবর আমি সবার আগে কিভাবে পেতাম? তোদের ওই পোস্ট অফিস থেকেই তো এই হেড কনস্টেবল সব খবর আমাকে দিত। লালার মৃত্যুর খবর পেয়ে আমি গ্রামে মেডিকেল ক্যাম্পের বাহানায় আসি। এই গ্রামে 3টা বাজতেই অন্ধকার নামে, তাই এই গ্রাম আমাদের ব্যবসার জন্য একদম উপযুক্ত। এখানে প্রত্যেকটা ঘরে মেয়ে আছে। মুম্বাই আর কলকাতার টাকাওয়ালা লোকেরা এসব মেয়েদের জন্য কারি কারি টাকা দিতে রাজি। অভিনয়ের রেগে মারতে গেলে তারা অভিনয়ের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। মাধবী হেড কনস্টেবলকে বলে, এতদিনে এই ছেলে সবাইকে মনে হয় জানিয়ে দিয়েছে, তাই এই গ্রামে আর থাকা যাবে না, যত পারো মেয়ে নিয়ে আসো, আজই পালাতে হবে। হেড কনস্টেবল বলে, রাত হয়ে গেছে, সবাই এখন বাসায় ফিরে গেছে, এই অবস্থায় মেয়েদেরকে আনা অনেক রিস্কি। শয়তান মাধবীর নজর পড়ে আগুনের উপরে। মাধবী বলে, পুরো গ্রামে আগুন লাগিয়ে দাও। সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত থাকবে তখনই যেই মেয়েকে সামনে পাবে তাকে তুলে নিবে। অভিনয়কে মরার জন্য রেখে দিয়ে সবাই গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে। আবিদের লোকেরা পুরো গ্রাম ঘুরে ঘুরে আগুন লাগিয়ে দেয়। মাধবী আবিদকে বলে, আমি গ্রামের বাইরে গাড়িতে অপেক্ষা করছি, কাজ শেষ করে সেখানে আসো। চারিপাশে হাহাকার আর কান্নায় ভরে যায়। পরিবারের সবাইকে আগুন নেভাতে ব্যস্ত রেখে আবিদের লোকেরা মেয়েদেরকে তুলে মাধবীর গাড়ির পেছনে বসিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। অভিনয়ের হুঁশ ফিরতেই সে দ্রুত গ্রামে এসে এত হই হুল্লোড়ে কি যে করবে বুঝতে পারে না। নিজেকে শান্ত করে তাকাতেই দেখে একটা মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে। দৌড়ে এসে গুন্ডাদের এক এক করে মেরে ফেলতে থাকে। একজনকে মারতে মারতে জিজ্ঞেস করে, বল ওরা কোথায়? লোকটা গ্রামের বাইরে বলতেই অভিনয় তাকে জানে মেরে ফেলে। এদিকে আবিদ তার লোক নিয়ে রাঙ্গারাওয়ের বাসায় এসে দরজা ধাক্কাচ্ছে। রাঙ্গারাও বের হতেই আবিদ বলে, গ্রামে আগুন লেগেছে, জলদি চলো। রাঙ্গারাও বের হতেই আবিদের লোকেরা পেছন থেকে সাত্তিয়ার মুখ চেপে নিয়ে যেতে থাকে। সাত্তিয়া কোন রকমের মুখ থেকে হাত সরিয়ে বাবা বলে ডাকতেই রাঙ্গারাও পেছনে তাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগেই আবিদ তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। অভিনয়া তখন জিপের কাছে এসে মাধবীর সব লোককে কাস্তের কোপ দিয়ে মারতে থাকে। হঠাৎ পেছন থেকে সাত্তিয়ার ডাক শুনে তাকাতেই দেখে আবিদ তাকে ধরে নিয়ে যাচ্ছে। আজ অভিনয়ের মাথায় একদম রক্ত উঠে গেছে, তাই সে সোজা এসে আবিদের বুকে সাইকেলের হ্যান্ডেল ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অবস্থা
অবস্থা বেগতিক দেখে গ্রামের মেয়েদেরকে রাখা জিপ ফেলে শুধু রাধাকে নিয়েই মাধবী গাড়ি নিয়ে চলে যায়। পেছন থেকে গরুর গাড়ি আসতে দেখে অভিনয়া দ্রুত তাতে উঠে পড়ে। সাতিয়া জিপের দরজা খুলে দেখে তাতে গ্রামের সব মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে আছে। সাতিয়াকে তবুও তাদের পিছু করতে দেখে হেড কনস্টেবল বলে, আজ মনে হচ্ছে এ আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না, তাড়াতাড়ি গাড়ি চালাও। গাড়ি এগিয়ে সামনে যেতেই অভিনয়া আর এক পথ দিয়ে গরুর গাড়ি এগিয়ে নিয়ে ঠিক তাদের সামনে এসেই থেমে যায়। গাড়ি জোরে ব্রেক করতেই সবাই বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। গরুগুলো ছাড়া পেয়ে চলে যায়। অভিনয়া এসে দেখে রাধার এখনো হুঁশ ফেরেনি। সব শুনে লোকটা বলে, আমাদের যা জানার ছিল তা জেনে গেছি, এখন তুমি যেতে পারো। বাইরে তখন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। অভিনয়ের বিশ্বাস হচ্ছে না যে সে মুক্তি পাচ্ছে। তাড়াতাড়ি সে উঠে দরজার কাছে যেতেই বাইরে গুরু চাবি দিয়ে দরজা খুলতে যাচ্ছিল। তখনই জানকি লেবার পেন উঠলে গুরু চাবি ফেলে দিয়েই জানকিকে নিয়ে দৌড়ায়। পাশের রুম থেকে রাধার আর্তনাদ শুনে অভিনয়া ছুটে লোকটার কাছে যেতে চাইলে তার গার্ডটা তাকে আটকায়। অভিনয়া বলে, রাধাকে আমি কথা দিয়েছিলাম ওকে আমার সাথে নিয়ে যাব। লোকটা বলে, তুমি আগে যাও, আমি রাধাকে পাঠাচ্ছি। দেখা যায় সেদিন সে রাধাকে ওই জিপ থেকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। রাধার হুঁশ ফিরলে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অভিনয়া বলে, আমার অবহেলার কারণে আজ তোমার এই অবস্থা হয়েছে, আমি তোমার কিছুই হতে দিব না বলেই গ্রামের দিকে দৌড়াতে থাকে। এদিকে বর্তমানে অভিনয়া দুই গার্ডকে মেরে টেবিলের উপর থেকে লাফিয়ে উপরের ফাঁকা দিয়ে রাধার কাছে যাওয়ার চেষ্টা করে। লোকটা তার পা ধরে আটকে রাখে। অতীতের শয়তান মাধবী ড্যাশবোর্ড থেকে বন্দুক নিয়ে অভিনয়াকে গুলি করতেই একটা গুলি লাগে অভিনয়ার মাথায় আর অপর গুলি লাগে রাধার মাথায়। রাধা অভিনয়াকে একবার ভাই বলে ডাকতেই সেখানেই মারা যায়। রামুকে অনুসরণ করে গ্রামের সবাই দৌড়ে সেখানে আসে। সকালের আলো ফুটতেই পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। এক পাশে অভিনয়ার লাশ আর অপর পাশে রাধার লাশ। ভালোবাসার মানুষকে হারিয়ে সাতিয়া হাহাকার করে কান্না করতে থাকে। রাঙ্গা রাওয়ের সেদিনের ব্যবহারের জন্য খুব খারাপ লাগে। যে ছেলেটাকে সে অনাথ বলেছিল সেই ছেলেটাই এই গ্রামের মেয়েদের সম্মান বাঁচাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেল। ভাইয়ের মতো বন্ধুকে হারিয়ে সুব্বু কান্না করতে থাকে। মাধবী আর হেড কনস্টেবলকে গাছের সাথে বেঁধে রাখা হয়। মেলার সেই দাদি অভিনয়ের মাথায় হাত বুলিয়ে কান্না করতে করতে বলে, এতগুলো মায়ের চোখের মনিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলে, না জানি পরের জন্মে তুমি কোন ভাগ্যবতী মায়ের গর্ভে জন্মাবে। এদিকে অভিনয়ের মতো দেখতে লোকটা তাকে জোরে ধাক্কা দিয়ে সেই অন্ধকার রুম থেকে বের করে দেয়। জানকির একটা ছেলে সন্তান হয়, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। তাই ডক্টর তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। তখনই জানকির আবারও লেবার পেইন উঠলে অদৃশ্য এক আওয়াজ ছেলে বাচ্চাটাকে বলে, তুমি যখন তোমার মায়ের গর্ভ ছিলে তখন তোমার আগের জন্মের সবকিছু আমাকে বলেছো, আর এই জীবন তুমি তোমার কর্মফলের জন্যই পেয়েছো। যাকে তুমি চিনতেও না তার কষ্টকে অনুভব করে তার পাপীকে তুমি খুন করেছো, এমনকি তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাও দিয়ে দিয়েছো। তাই আজ সেই রাধা তোমার যমজ বোন হয়ে জন্ম নিয়েছে। বোনের হাত ভাইয়ের হাতে লাগতেই ছেলে বাচ্চা মানে অভিনয়া কান্না করে ওঠে। তার মানে এই দুইজন এতদিন কোনো কনফিডেন্সিয়াল ছেলে নয়, বরং জানকীর গর্ভে তাদের আগের জন্মের কর্মের হিসাব দিচ্ছিল। জানকী বলে, মায়ের পেটে থেকে মাকে অনেক জ্বালিয়েছো তাই না? অভিনয়া রেগে খাবার ছুঁড়ে ফেললে জানকী বমি করত। রাধা আর অভিনয়া যখন মুক্তি পাওয়ার জন্য দরজা ধাক্কাতো তখন জানকী তাদের নড়াচড়া টের পেত। দুইজন যখন দেওয়ালে দাগ কাটতো তখন জানকী তীক্ষ্ণ ব্যথা অনুভব করত। পেটের মধ্যে যখন সে গুরুর কথা শুনতো তখন গুরু জানকীকে গল্প পড়ে শোনাতো। যে গুরু অভিনয়ার টাকা চুরি করে নিয়ে যাওয়ার জন্য নিজের মেয়েকে হারিয়েছিল, সেই অভিনয়াই আবার গুরুর মেয়ের পেটে জন্মে তাদের ঘরে খুশি নিয়ে এসেছে। এটা হলো সেই দাদি আর ডক্টর যাকে একদিন অভিনয়া দেখেছিল। আসলে সে জানকীর চোখ দিয়ে দাদিকে দেখেছিল। নিশ্চয়ই ভাবছেন তাহলে অভিনয়ের মতো দেখতে লোকটা কে? সে আর কেউ নয় বরং অভিনয়ার কা মানে আত্মা, যেটা প্রতিটা মানুষের সাথেই থাকে। তাই সামনে যে বসে থাকবে কা মানে আত্মা, তার মতোই দেখতে হবে। এই জন্যই ওই লোককে দেখতে অভিনয়ের মতো লাগতো। অভিনয়ের পোষা কুকুর রামু হঠাৎ অভিনয়ের দোলনার নিচে বসতেই জানকী বলে, একে কতবার তাড়িয়েছি, এ আবারও এখানে এসেই বসে থাকে। দাদি বলে, থাক, হতে পারে আমাদের বাচ্চার সাথে ওর কোনো বিশেষ সম্পর্ক আছে। এভাবেই অভিনয়া পেল নতুন জীবন। তবে এটা তার সাজা না পুরস্কার কে বলতে পারে, কারণ দুনিয়ায় বেঁচে থাকা, নতুন করে সব অনুভূতির অনুভব করা, দিন শেষে কষ্ট আর পাপের খাতায় পাপ বাড়ানো, শেষে কিছু না পাওয়ার আক্ষেপ আর অপূর্ণ আশা নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করা, তাহলে কি এটা সাজা হলো না পুরস্কার? আপনারাই ভেবে বলেন।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।